নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন শনিবারের থার্ড আই, এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান আপনারা জনপ্রিয় করে তুলেছেন, ধন্যবাদ আপনাদের। দেখুন, জার্সি বদলানোর ধুম পড়ে যায় এই রাজ্যে যখন রাজনৈতিক পালাবদল ঘটে। সঙ্গে সঙ্গে ধুম পড়ে যায়। একদল লোক আছেন যারা শুধু ক্ষমতার বৃত্তেই থেকে যেতে চান। বিজেপি সভাপতি এই জায়গাটা বুঝেই একটা লক্ষণ রেখা টেনে দিয়েছেন। যাদের ছাড়াই এই বিপুল ম্যান্ডেট নিয়ে বাংলায় বিজেপির সরকার গঠিত হয়েছে, তাদের দলে নিয়ে বেনুজলের বাঁধটার আগল সম্ভবত খুলে দিতে চান না তারা। সম্ভবত জার্সি বদলানোর যে সংস্কৃতি, তার একটা বদল আনতে চেয়েছেন শ্রমিকবাবুরা। নিঃসন্দেহে এই কারণে শ্রমিক ভট্টাচার্যদের প্রশংসা করা যায়। যে ভুল মুকুল রায়ের সৌজন্যে তৃণমূল শুরু করেছিল, পরবর্তীকালে বিজেপিতে গিয়েও সেই একই ভুল কন্টিনিউ করেছিলেন মুকুল রায়। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা সেই ভুল শোধরানোর চেষ্টা করছেন, অন্তত মৌখিকভাবে হলেও করছেন। কিন্তু বিজেপিতে বেনুজল 4 তারিখের ফল ঘোষণার দিন থেকেই হু হু করে ঢুকতে শুরু করে দিয়েছে। সেই বেনুজল আটকানোর ক্ষমতা বঙ্গ বিজেপির কারুর নেই। এই বেনুজলের তোড়েই হয়তো আগামী দিনে তৃণমূলের মতন বিজেপিও ভেসে যাবে। এখন আর রাজনীতিতে আদর্শ মেনে হয় না রাজনীতি। ক্ষমতা, অর্থ, এই সবই কিন্তু রাজনীতির এখন মূল লক্ষ্য। ভালো ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা সে কারণে রাজনীতিতে আসতেই চায় না। পশ্চিমবঙ্গে এই দল বদলের সংস্কৃতির আমদানি করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। যদিও কংগ্রেস থেকে তৃণমূলে চলে যাওয়াটাকে ঠিক জার্সি বদলানো বলা যাবে না, কারণ দুই দলের গঠনতন্ত্র, ভাবধারা মোটামুটি এক হলেও তৃণমূলের মধ্যে খানিকটা বাম চিন্তা ভাবনাও লক্ষ্য করা যায় কারুর কারুর মধ্যে। কিন্তু সরাসরি বাম আদর্শ থেকে যেভাবে বিজেপিতে যাওয়াটা দেখা যাচ্ছে, তাতে আদর্শের নামগন্ধটুকুও পাওয়া যাচ্ছে না। তবে বামেদের উদ্দেশ্য কিন্তু সাধিত হয়েছে। আগে রাম পরে বাম, আগে রাম পরে বামের তত্ত্ব মেনে রাম এসে গিয়েছে। এবার অপেক্ষা ঠিক কত দশক পর বা কত দিন পর বাংলায় বামেরা ফিরে আসে। তবে যেভাবে বিজেপি ক্ষমতায় এসেই লেনিন মূর্তি ভাঙা দিয়ে হাত পাকানো শুরু করেছে, তাতে বামেরা আদৌ বাংলা কেন, সারা ভারতের কোথাও আর ফিরবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। গঠনগত এবং আদর্শগত দিক থেকে বিজেপির মূল শত্রু কিন্তু তৃণমূল নয়। বিজেপির আসল শত্রু কিন্তু বামেরাই। তৃণমূলকে ক্ষমতা থেকে হটাতে বিজেপি বামেদের সাহায্য পেলেও আগে কিন্তু গিলে খাবে সেই বামকেই। আরএসএস এবং বামেদের শত্রুতার ইতিহাস বেশ পুরনো। হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাতে চেয়ে দুটো আসনেই জয়লাভ করে তৃণমূলের বাড়াভাতে ছাই দিলেও বাবরি মসজিদ বিজেপি কি আদৌ বানাতে দেবে ভারতের কোথাও? ক্ষমতা যদি থাকতেই হয়, হুমায়ুন কবির, নৌসাদদের কিন্তু বামেদের পথ নিতেই হবে। মুখে বিজেপি বিরোধিতা করতে হবে, ভেতরে ভেতরে সমর্থন চালিয়ে যেতে হবে। সংগঠন বিস্তারের বিন্দু মাত্র চেষ্টা করলে বামেদের দুয়ারেও কিন্তু ইডি হাজিরা দেবে এবার। এই মুহূর্তে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা, তাতে তারা শক্তপোক্ত বিরোধী দলের ভূমিকা সম্ভবত 21শে জুলাইয়ের পর থেকেই হয়তো পালন করবে। বিজেপির যে গুন্ডারা 4 তারিখ বিকেল থেকেই রাজ্য জুড়ে তাণ্ডব শুরু করেছিল, আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পরশু আদালতে উপস্থিত হওয়ার পরে আইনও কিন্তু তাদের আর রেয়াত করবে না। বড়জোর শাসকের নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়তে হবে সেই সব গুন্ডাদের। তবে যেভাবে বিনা নোটিশে এই রাজ্যে বুলডোজার চলতে শুরু করেছে, যেভাবে রেলের এবং শহরের বিভিন্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু হয়েছে, তাতে গরিবদের কিন্তু মোহভঙ্গ ইতিমধ্যে হয়ে গিয়েছে বিজেপির প্রতি। মধ্যবিত্তের মোহ একটু দেরিতে ভাগে। স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত এখন আর মধ্যবিত্তের জন্য নয়। লক্ষ্মীর ভাণ্ডারের অবস্থা বুঝতে আরও 2-1 সপ্তাহ অপেক্ষা করতে হবে আমাদের। সপ্তম পে কমিশন, ডিএ, শিক্ষক নিয়োগ ইত্যাদির জন্য আরও মাস 3-4 অপেক্ষা করতেই হবে মধ্যবিত্তদের। তবে আগের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে বিজেপি নির্বাচনের প্রতিশ্রুতি যা যা দেয়, কোনো রাজ্যে আজ পর্যন্ত তারা রাখেনি, সেটা বিজেপির পক্ষে রাখা সম্ভব হয়নি। শুভেন্দু অধিকারী যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রাখতে পারেন, অন্তত রাখা শুরুও করেন, সেটা হবে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। তবে স্বাস্থ্য বিমা নিয়েও ক্ষোভের আঁচ কিন্তু ট্রেনে, বাসে, মেট্রোয় মেলতে শুরু করেছে ইতিমধ্যেই।
এরপর কি হবে বলা যাচ্ছে না, বলা উচিতও না। বিজেপি এবার বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি হবে, সেই প্রসঙ্গে পরে আসবো, কিন্তু বামেদের কি হবে সেই আলোচনাটা আগে করে নিতে হবে। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। আজ শনিবার, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, তৃণমূলের কি হবে, ভবিষ্যৎ তৃণমূলের কি হবে। তৃণমূলের বেশ কিছু লোক ইতিমধ্যেই তারা পাঁচিলে উঠে বসেছেন। কয়েকদিন পরে হয়তো তারা বিক্রি হয়ে যাবেন, বিক্রি না হলেও স্বেচ্ছায় চলে যাবেন। আবার কিছু লোক মানে যারা ক্ষমতার বৃত্তে থাকতে ভালোবাসেন তারা হয়তো তৃণমূলে থেকে যাবেন, তলায় তলায় হয়তো বিজেপির সাথে যোগাযোগ রাখবেন, এটা হবে। কিছু লোক ভয়ে চলে যাবেন, ইডি, সিবিআই, পুলিশ ইত্যাদির ভয়ে চলে যাবেন। তবে মানে কিছু লোককে কিন্তু বিজেপি কিনেও নেবে, এটাও ঠিক। যতই তারা বলুক আমরা তৃণমূল থেকে লোক নেব না, তাদের নিতে হবেই। 2029 সামনে আসছে, তাদের নিতে হবেই। মানে 42টার মধ্যে মাত্র 12টা আসন তাদের দখলে। পশ্চিমবাংলা থেকে অনেক বেশি সংখ্যক আসন এবার তাদেরকে দিল্লিকে উপহার দিতে হবে। তাই তারা কিন্তু সর্বাত্মকভাবে ঝাঁপাবে। কিন্তু বামেদের কি হবে? আমরা যে হেডলাইন করেছি, আগে রাম পরে ধরাম, হ্যাঁ, পরে ধরামই হতে চলেছে এই বামপন্থীরা। এখন তৃণমূল খানিকটা ম্রিয়মাণ, তারা রাস্তায় বেরোচ্ছেন না। এই সুযোগে মানে শতরূপ ঘোষ বা নতুন বামপন্থী যারা অল্প বয়সী বামপন্থী তারা কিন্তু পথে নেমেছেন। এই শতরূপ ঘোষই বলেছিলেন না, মনে পড়ে আপনাদের, যে 4 তারিখ বিকেল 4টের পর শুভেন্দু অধিকারী নিজে বিজেপি করবেন কিনা তার সন্দেহ আছে। অর্থাৎ তিনি তখন কিন্তু কম কিছু কথা বলেননি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন আহ্বান জানালেন যে বাংলার ভাষা, সংস্কৃতি, কৃষ্টিকে রক্ষা করতে হলে সকলকে একসাথে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, এই শতরূপ ঘোষেরাই কটাক্ষ করেছিলেন, এই অধীর চৌধুরীরাই কটাক্ষ করেছেন। যাক, সে কথা। তার পরবর্তীকালে মানে কি হবে ফলাফল, বাঙালি কোন পক্ষে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই রাস্তায় ব্যানারে ব্যানারে ছয়লাভ হয়ে গেছে, বিভিন্ন নেতাদের ধন্যবাদ জানানো হচ্ছে, তলায় হয়তো প্রচারে বা সৌজন্যে অমুক সিং, অমুক শর্মা, অমুক গুপ্তা, অমুক জয়সওয়াল, এসব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিজেপি যে বাঙালিদের কাছে এখনও ব্রাত্য, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, বা বিজেপি বাঙালিকে ব্রাত্য করে রেখেছে এটাও বোঝা যাচ্ছে। যাক, সে কথা পরে। কিন্তু আগে রাম পরে ধরাম কেন হবে? বামপন্থীদের মূল শত্রু কিন্তু বিজেপি, এবং বিজেপি RSS এর মূল শত্রু হচ্ছে বামেরা। বামেদেরকে বিস্তার ঘটাতে দেওয়া যাবে না, এটা কিন্তু RSS এর ঘোষিত নীতি। বামেরা বিস্তার ঘটাতে পারলে আখেরে ক্ষতি হবে বিজেপিরই, কারণ দু দলেরই সংগঠনের ধাঁচটা একরকম। ফলে এটাও ক্যাডার বেস্ট পার্টি, ওটাও ক্যাডার বেস্ট পার্টি, এখানে সম্মুখ সমর হওয়াটা খুব মানে স্বাভাবিক ব্যাপার। তবে বামেরা যদি তেড়ে ফুড়ে নামতে শুরু করে, বামেদের দুয়ারেও কিন্তু ইডি হাজির হবে। আপনি বলবেন বামেরা তো কোনো অন্যায় করেনি, তাহলে ইডি কেন হাজির হবে? হ্যাঁ, ইডির কাছে ন্যায় অন্যায় লাগে না। ইডি কাউকে, যে কোনো লোককে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তারা গ্রেফতার করে রাখতে পারে দিনের পর দিন। এটা কিন্তু ইডির হাতে আইন আছে। এই আইনের বলেই কিন্তু বামেরা এবার ধরাশায়ী হতে চলেছে। এবং শুধু তাই না, পুলিশও কিন্তু বামেদের ওপর বেশ খড়গহস্ত হবে। তৃণমূলের ওপরেও হবে, কিন্তু বামেদের ওপরেও হবে। যে তৃণমূলের 15 বছর শাসনকালে পুলিশের বন্দুক থেকে একটাও গুলি বেরোয়নি, এবার হয়তো গুলি, গোলা, লাঠি, কাতানে গ্যাস ইত্যাদির কিন্তু আমরা দেখতে পাবো। কারণ বিজেপি আক্রমণাত্মকভাবে শুরু করেছে। দেখেছেন তিলজলার ঘটনা, যেখানে একটা বাড়ি ভেঙে দেওয়া হলো বিনা নোটিশে, বিনা কোনো আইনি নোটিশ তো বাদ দিন, মানে আদালতের অনুমতি নিয়েও ভাঙা হয়নি। তো এইরকমভাবে বিজেপি সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাবে। বকরিদ আসছে, কি হবে জানি না। যদিও বলা হয়েছে যে একমাত্র সরকারি
যে স্লটিং হাউস, যেখানে গরু মাংস কাটা হয়, সেইখান থেকেই মাংস কিনে খেতে হবে। কেউ আর নিজে কুরবানি দিতে পারবেন না। এটা একটা নতুন নিয়ম। বাংলায় গোহত্যা নিষিদ্ধ হয়েছে। ফলে মানে সংখ্যালঘুদের কিন্তু কর্নার করার চেষ্টা হবে। আর সংখ্যালঘুদের যত কর্নার করা হবে, তারা কিন্তু আশ্রয়স্থল হিসেবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফিরে যাবেন। এই হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীরা কিন্তু এই গো হত্যার বিরুদ্ধে বা কুরবানির যে নিষিদ্ধ হয়েছে তার বিরুদ্ধে একটাও শব্দ খরচ করেননি। বরং হুমায়ুন কবির বলেইছেন যে আমি মুসলমানদের ভোট কেটে বিজেপির মানে সুবিধে করে দিয়েছি, সেটাই চলবে। এবার হয়তো মুসলমানদের মধ্যে এই মানে ব্যাপারটা জাগবে যে তারা কোন ভুলটা করেছেন। যাকে সে কথা আলাদা, কিন্তু বামেদের পক্ষে মুসলমানেরা কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না। কারণ বামেরাই সবচেয়ে বেশি ডিপ্রাইভ করেছে। যদিও মুসলমানদের একাংশ বলতেন যে তৃণমূল কংগ্রেসও ডিপ্রাইভ করেছে, তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু এখন তারা বুঝতে পারছেন যে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস তাদের সাপোর্টেই ছিল, তাদের সমর্থনেই ছিল। যাক সে কথা, কিন্তু বামেদের কি হবে? বামেদের এমনি নেতৃত্বের অভাব। হাতে গোনা কয়েকজন নেতৃত্ব, বয়স্ক লোকজন আছেন বটে, কিন্তু তারা এতটাই অথর্ব হয়ে পড়েছেন যে তাদের পক্ষে নেতৃত্ব দেওয়া অসম্ভব। শতরূপ আছেন, মীনাক্ষী আছেন, দীপশিতা আছেন, যিনি আবার মাঝে মাঝে বিদেশ ঘুরতে চলে যান রাহুল গান্ধীর মতন। তো এরকম কয়েকজন হাতে গোনা 5-7 জন। সৃজন আছেন, সৃজন অত্যন্ত ভালো বক্তা, বলা যায় মানে সৃজন এই প্রজন্মের সেরা বক্তা বামপন্থীদের মধ্যে সৃজন। তো এরকম বহু মানুষ আছেন, মানে বহু মানুষ বলতে মেরে কেটে হয়তো 8-10 জন, তাও সেটা কলকাতা কেন্দ্রিক। গ্রামে গঞ্জে আন্দোলনকে ছড়াতে না পারলে বামেদের ফিরে আসা অসম্ভব। বামেরা কিন্তু ফিরে আসতে পারবে না, কারণ তাদের সংগঠনই নেই। যে মানে 34 বছর ধরে তিল তিল করে সংগঠনটা গড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেই সেই সংগঠনের বহু লোক তৃণমূলে ঢুকে গিয়েছে। এখন আবার তারাই বিজেপিতে চলে যাচ্ছে। ফলে বামেদের সংগঠন কিন্তু সেই শূন্যতাতেই রয়েছে। যদিও তারা একটি আসন পেয়েছেন নির্বাচনে, কিন্তু একটি আসন পেয়ে তারা বাংলা জয় করে ফেলবেন বা বিজেপিকে কড়া টক্কর দেবেন, এরকম কিন্তু মনে হচ্ছে না। বরং আমার ধারণা, ব্যক্তিগতভাবে ধারণা, যতটুকু বামেদের দেখেছি এত বছর রাজনৈতিক পর্যালোচনা করতে গিয়ে, বামেরা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের রাস্তায় হাঁটবেন। তারা তৃণমূলের বিরোধিতা করবেন, তৃণমূলকে তারা দমিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু বিজেপির সাথে কোথাও একটা তারা সখ্যতা বজায় রাখবেন, যেটা অধীর চৌধুরী করেন, সেরকমভাবেই চলবেন তারা। কংগ্রেস কি করবে জানি না, তবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আমার যতদূর মনে হচ্ছে যে আগামী নির্বাচনে তারা হয়তো জোট হয়ে লড়বেন। অধীর চৌধুরীকে ব্রাত্য করেই কংগ্রেসকে এগোতে হবে, কারণ কংগ্রেসের যে ক্ষয়টা হয়েছে তার জন্য অধীর চৌধুরীর দায়ও কম নয়। তিনি কিন্তু বামেদের সাথে সখ্যতা বাড়াতে গিয়ে বহু কংগ্রেসীকে হারিয়েছেন। বহু কংগ্রেসই তৃণমূলে চলে গেছে শুধু বামেদের সাথে সখ্যতা বাড়ানোর কারণে। যদিও শুভঙ্কর সরকার এটা করেননি এখনো পর্যন্ত, আগামী দিনে কি করবেন জানি না। কিন্তু কংগ্রেস এবং তৃণমূল যদি এক জায়গায় আসে, তাহলে কিন্তু বামেরা কিন্তু নিঃসঙ্গ হয়ে পড়বে, লড়াই করার জায়গা থাকবে না। এই আগে রাম পরে বাম, তার বদলে আগে রাম পরে ধরামি হবে। কারণ বামেদের সেই সংগঠন নেই, বামেদের সেই আবেগটা নেই। সেই আবেগ জাগিয়ে তুলতে বামেদের যে বাম আবেগ যেটাকে বলে, সেই আবেগ জাগিয়ে তুলতে গেলে যে ধরনের গণ আন্দোলন গড়ে তোলা দরকার, সেই গণ আন্দোলন গড়বার মতো নেতৃত্ব নেই, কর্মীও নেই। ফলে বিজেপি চেষ্টাই করবে যে বামেদেরকে ধরাশায়ী করে বামেদেরকে আবার শূন্যতায় পাঠিয়ে দিতে। কারণ বাম যত বাড়বে বিজেপি কিন্তু তত কমবে। বামেদের মানে 22%, 22.5% ভোট এবার তো আর একটু বেশি বিজেপিতে চলে গিয়েছিল। বাম যদি নিজেদের ভোট নিজেদের দিকে ফেরত নিতে চায়, তাহলে কিন্তু সেটা বিজেপির পক্ষেই ধ্বংসাত্মক হবে, এবং বিজেপি সেটা কখনোই চাইবে না। এবং বিজেপি চাইবে না বলেই বামেদেরকে কিন্তু তারা রেয়াত করে কথা বলবে না, এটা আপনারা জেনে রাখুন। তাই বামেদের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় অন্তত অন্ধকারই থেকে যাচ্ছে আগামী 15-20 বছর। আগামী 15-20 বছর বামেদের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় নেই। যতদূর খবর পাচ্ছি, তৃণমূল নেত্রী এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা আবার জেলা সফর করবেন, আবার কর্মীদের কাছে পৌঁছবেন, নতুন করে সংগঠন গড়ে তুলতে চাইছেন। এবং নতুন করে সংগঠন গড়তে গিয়ে যারা এখন দু নৌকোয় পা দিয়ে চলছেন, যারা পাঁচিলে উঠে বসে আছেন, নিঃসন্দেহে তারাই আগে বাদ পড়বে। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করছি সেই দিনের। আর আপনাদের সাথে আমার দেখা হবে আজ রাত ঠিক 8টায় আমাদের রাতের অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।